আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা তোমাদের ইন্টারমিডিয়েটের আইসিটির পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই নয়, এই চ্যাপ্টারের প্রতিটা টপিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। ওকে, তো চলো তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি। এখানে দেখো, শুরুতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা এখানে লেখা রয়েছে, আমরা একটু পড়ি। দেখো, বলতেছে কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত ও নিয়মকানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। এসব নিয়মকানুন ও সংকেতগুলোকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে। বিষয়টা তোমাকে একটু বুঝিয়ে বলি। দেখো, কম্পিউটার কিন্তু নিজে থেকে কিছুই করতে পারে না। মানুষ কম্পিউটারকে যতটুকু দিক নির্দেশনা দেয় বা যেভাবে দিক নির্দেশনা দেয়, কম্পিউটার ঠিক ততটুকুই বা সেভাবেই কাজ করে। কম্পিউটার কিন্তু একটা নির্বোধ যন্ত্র, ঠিক আছে? তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া, কম্পিউটার তো আমরা দেখি অনেক কাজ করতে পারে। আসলে কম্পিউটার যে অনেক কাজ করতে পারে সেগুলো একসময় সে পারতো না। মানুষ যখন তার মেমোরিতে বিভিন্ন প্রোগ্রাম সেট করে দিয়েছে যে এই কাজটা কম্পিউটার তুমি এইভাবে করবা, ওই কাজটা তুমি ওইভাবে করবা, তখন কম্পিউটার পরবর্তীতে ওই কাজগুলো করতে পারে। বাট প্রথম কম্পিউটার কিছুই পারতো না। কম্পিউটারকে যেসব দিক নির্দেশনা দেওয়া হয় সে শুধুমাত্র সেগুলোই পারে। এবার আসো, কম্পিউটারকে মানুষ দিক নির্দেশনা দেয়, তাই না? নিশ্চয়ই মানুষ কম্পিউটারকে কোনো না কোনো ভাষার মাধ্যমে দিক নির্দেশনা দেয়। এই যে কোনো না কোনো ভাষার মাধ্যমে মানুষ কম্পিউটারকে দিক নির্দেশনা দেয়, সেই ভাষাগুলোকে বলা হয় কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হয়ে নিই। ওকে, এই যে দেখো, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। একে একে তোমাদের সাথে পরিচয় করে দেই এই ভাষাগুলোকে। এখানে দেখো, এক নম্বরে রয়েছে একটি ভাষা যার নাম হচ্ছে মেশিন ভাষা। এটি তৈরি করা হয় 1945 সালে এবং এটাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। আসলে প্রথম প্রজন্মের ভাষা বলতে কি বোঝায়? দেখো, সর্বপ্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় সেটাই হচ্ছে মেশিন ভাষা এবং এজন্য এটাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। তো একটা বিষয় দেখো, আমরা জানি কম্পিউটারের একটি নিজস্ব ভাষা রয়েছে যে ভাষাটি কম্পিউটার বুঝতে পারে, সেটা হচ্ছে বাইনারি ভাষা। আর আমরা জানি যে বাইনারি ভাষায় শুধুমাত্র 0 এবং 1 এর ব্যবহার। এই 0 এবং 1 ব্যবহার করে বাইনারি ভাষায় সবকিছু লেখা হয় বা বোঝানো হয়। আর এটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। এজন্য এই ভাষাকে বলা হয় মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। যেহেতু কম্পিউটার শুধুমাত্র এই ভাষাটাকে বুঝতে পারে, এটা যেহেতু কম্পিউটারের ভাষা অর্থাৎ মেশিনের ভাষা, সেজন্য এই ভাষাকে বলা হয় কি? মেশিনের ভাষা বা মেশিন ভাষা কিংবা যান্ত্রিক ভাষা, ঠিক আছে? একটা বিষয় দেখো, এই যে কম্পিউটার এই ভাষাটাকে বুঝতে পারে, এজন্য এটাকে কম্পিউটারে তুমি মাতৃভাষাও বলতে পারো। এই ভাষায় যখন কেউ কম্পিউটারকে দিক নির্দেশনা দিবে, অর্থাৎ মেশিন ভাষায় যখন কম্পিউটারের প্রোগ্রাম লেখা হয়, কম্পিউটার সেটা সহজে বুঝতে পারে। মেশিন ভাষায় যখন কম্পিউটারকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়, সেটা সহজে সে বুঝতে পারে। একটু উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। ধরো, তুমি একজন আমেরিকান মানুষের সাথে কথা বলতে চাও। যদি তুমি ইংরেজিতে কথা বলো, তাহলে কিন্তু তোমার কথাগুলো সে সরাসরি বুঝতে পারবে, যেহেতু ওই আমেরিকান ব্যক্তির ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। আবার তুমি যদি অন্য কোনো ভাষায় তার সাথে কথা বলো, ধরো তুমি বাঙালি, তার সাথে বাংলায় কথা বলো, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। তাকে বোঝানোর জন্য তোমার আর ওই আমেরিকান ব্যক্তির মধ্যে একজন অনুবাদক লাগবে, যে তোমার বাংলা ভাষাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে অনুবাদ করে তাকে বুঝিয়ে দিবে। বিষয়টা বুঝতে পেরেছো? এই যে মেশিন ভাষা, এটা হচ্ছে কম্পিউটারের নিজের ভাষা। এই ভাষায় যখন মানুষ প্রোগ্রাম লিখে, কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কিন্তু অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ অন্যান্য ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা নয়। ওই ভাষায় যখন কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া হয়, কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কিন্তু ওই ভাষায় যখন কম্পিউটারের প্রোগ্রাম লেখা হয়, তখন ওই দিক নির্দেশনাকে বা প্রোগ্রামকে একটা নির্দিষ্ট ট্রান্সলেটর যন্ত্রের মাধ্যমে কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বোঝানো হয়। যেমনটা দেখো, এই যে অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং স্বাভাবিক ভাষা। এই যে উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, এই ভাষাগুলো দিয়ে যখন কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়, সেটা কম্পিউটার যদিও সরাসরি বোঝে না, কিন্তু ট্রান্সলেটরের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে
বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এই ভাষাগুলোর আবিষ্কার। তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, এই যে মেশিন ভাষা, এটা কম্পিউটার যদিও খুব সহজে বুঝে, মানুষ কিন্তু এই মেশিন ভাষাটা খুব একটা সহজে বুঝতে পারে না। যেহেতু মানুষ কম্পিউটারকে দিক নির্দেশনা দিবে, অবশ্যই মানুষকে সেই ভাষাটা ভালো করে বুঝতে হবে। দেখো তো, এই যে বাইনারি ভাষা 011 0 0 1, এটা দিয়ে আসলে কি বোঝায়? কম্পিউটার কিন্তু বুঝে এটা দিয়ে আসলে কি বোঝায়, যেহেতু এই 0 0 1 1 এগুলো হচ্ছে কম্পিউটারের মাতৃভাষা। কিন্তু আমি যে কম্পিউটারকে দিক নির্দেশনা দিব, আমি তো এই ভাষাটার আগামাথা কিছুই বুঝি না, ঠিক আছে। এটা আমার জন্য শেখা খুবই কষ্টকর। এজন্য মানুষ চিন্তা করলো, এই যে কম্পিউটারকে আমরা দিক নির্দেশনা প্রতিনিয়ত দিতেই হয় আমাদের, এজন্য এমন কোনো ভাষাকে তৈরি করা যায় যেই ভাষাটা আমরা সহজে বুঝতে পারবো এবং কম্পিউটারকে বোঝানো সম্ভব হবে। এজন্য 1950 সালে একটি ভাষা তৈরি করা হয় যার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ভাষাতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যে চিহ্নগুলো মানুষ সহজে বুঝতে পারে, মনে রাখতে পারে, এবং এই ভাষাটাকে একটা ট্রান্সলেটর বা অনুবাদক যন্ত্রের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে আবার কম্পিউটারকে বোঝানো হয়। বিষয়টা কেমন? ধরো আমি কম্পিউটারকে একটা কাজের নির্দেশ দিলাম অ্যাসেম্বলি ভাষায়, কিন্তু কম্পিউটার শুধুমাত্র বাইনারি ভাষা বোঝে বা মেশিন ভাষা বোঝে। এখন এই যে অ্যাসেম্বলি ভাষায় আমি কম্পিউটারকে কাজের নির্দেশ দিলাম, সেটা কম্পিউটার কিভাবে বুঝবে? এজন্য আমি যখন প্রোগ্রামটা লিখব, সেই প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য একটি অনুবাদক কিংবা ট্রান্সলেটর যন্ত্র ব্যবহার করা হয়, যেটা আমার অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের বাইনারি কিংবা মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। এরপরে মানুষ আরো ভালো করে চিন্তা করতে থাকলো যে এই যে অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে সাংকেতিক চিহ্নের ভাষা। এখন মানুষ চিন্তা করতে থাকলো যে আমরা যদি আমাদের নিজস্ব ভাষায় প্রোগ্রাম লিখতে পারতাম এবং সেই ভাষাটাকে ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে পারতাম, তাহলে আমাদের জন্য আরো সহজ হতো। কারণ সাংকেতিক চিহ্নের চাইতে নিজস্ব ভাষায় প্রোগ্রাম লেখা কিন্তু সহজ। এজন্য মানুষ তৈরি করলো 1960 সালে উচ্চ স্তরের ভাষা, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে উচ্চ স্তরের ভাষা, এটা হচ্ছে মানুষের ভাষা। এই উচ্চ স্তরের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, ঠিক আছে। ইংরেজি ভাষা যদিও তোমার আমার ভাষা নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা মানুষের ভাষা, পৃথিবীর সকল দেশের মানুষই কিন্তু কম বেশি ইংরেজি বুঝে। এজন্য আমরা বলতেই পারি উচ্চ স্তরের ভাষা হচ্ছে মানুষের ভাষা। একটা বিষয় মনে রাখবা, একটা প্রোগ্রামিং ভাষা যতটা মানুষের ভাষার কাছাকাছি চলে আসবে, সেটাকে ততটাই উচ্চ স্তরের ভাষা বলা হয়। বিষয়টা কেমন? দেখো, প্রথম যে তৈরি করা হয়েছিল মেশিন ভাষা, এটা মানুষ খুব কষ্ট করে বুঝতো, অর্থাৎ একেবারেই বুঝতো না বললে চলে। তারপরে তৈরি করা হলো অ্যাসেম্বলি ভাষা, এটা মানুষ মোটামুটি বুঝতো। তারপরে তৈরি করা হলো উচ্চ স্তরের ভাষা, এটা মানুষের নিজস্ব ভাষা, এজন্য মানুষ এটা খুব ভালো করে বুঝতো। তারপরে তৈরি করা হলো অতি উচ্চ স্তরের ভাষা, এটা মানুষের ভাষার আরো কাছাকাছি। এরপরে 1980 সাল থেকে একটা ভাষা তৈরি করার কাজ চলতেছে, সেটা হচ্ছে স্বাভাবিক ভাষা। এটা ওইরকম ভাবে এখনো ব্যবহার করা হয় না, এটাকে বলা হয় ন্যাচারাল ভাষা, অর্থাৎ মানুষের একেবারে নিজস্ব ভাষা। ধরো এই ভাষাটা এমন একটা ভাষা যে তুমি বাংলায়ও প্রোগ্রাম লিখতে পারবে, হিন্দিতেও প্রোগ্রাম লিখতে পারবে, উর্দুতেও প্রোগ্রাম লিখতে পারবে, সেটাকে ট্রান্সলেট করে এই মেশিন ভাষায় রূপান্তর করা সম্ভব হবে। কিন্তু এটা ওইভাবে এখনো ব্যবহার করা হয় না, এটার কাজ এখনো চলতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম, প্রথম যে ভাষাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো একটু কঠিন ছিল এবং সেগুলোকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। এই যে দুইটা ভাষা, এই দুইটা ভাষাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিম্ন স্তরের ভাষা, এবং বাদবাকি ভাষাগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা মেশিন ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যাসেম্বলি ভাষা, উচ্চস্তরের ভাষা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলো তাহলে আমরা মেশিন ভাষা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেই। দেখো, এখানে মেশিন ভাষার সংজ্ঞাটা স্পষ্ট দেওয়া রয়েছে যে মেশিন বা যান্ত্রিক ভাষার সহজ অর্থ হচ্ছে যন্ত্রের ভাষা। এক্ষেত্রে কম্পিউটার যন্ত্র যে ভাষাটি বুঝতে পারে সে ভাষাকেই যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা বলা হয়। অর্থাৎ আমরা একটু আগে কিন্তু এটাই জেনেছি যে কম্পিউটার যে ভাষাটাকে সহজে বুঝতে পারে সেটাই হচ্ছে কি যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। ওকে, আরেকটা বিষয় দেখো, এখানে আরেকটু সহজ করে বলে দেওয়া আছে, এই 0 এবং 1 ব্যবহার করে
তৈরি ভাষাকে মেশিন ভাষা বলে। এটাও তোমরা মনে রাখতে পারো, এমসিকিউতে আসতে পারে যে 0 এবং 1 ব্যবহার করে তৈরি ভাষাকে কি ভাষা বলে, ঠিক আছে। আর এই ভাষায় কম্পিউটারকে কিন্তু এইরকম ভাবে নির্দেশ দেওয়া হয়। এই যে দেখো আমি 1100001100 এরকম বিভিন্ন লিখা লিখে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। প্রোগ্রামাররা এরকম সংখ্যা দিয়ে লিখে কম্পিউটারকে নির্দেশ দেয় এবং কম্পিউটার এটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি মেশিন ভাষা সম্পর্কে একটু ভালো করে জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে মেইন বইটা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবে এখান থেকে এমসিকিউ আসলে তোমার অবশ্যই কমন পড়বে। ওকে, তো আরেকটা বিষয় তোমরা মনে রেখো যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কিন্তু অবজেক্ট প্রোগ্রামও বলে, এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, আর মেশিন ভাষা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত জানলাম। এবার চলো এই ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো আমরা একটু দেখি, কারণ এখান থেকে অনেক এমসিকিউ অথবা সৃজনশীল প্রশ্নের 2 নং যে প্রশ্নটা সেটা আসতে পারে, অর্থাৎ ক নং প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন আসে যে মেশিন ভাষার সুবিধা কিংবা অসুবিধা নিয়ে আলোচনা করো। ওকে, নাম্বার সুবিধা হলো এ ভাষায় লিখিত প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়। কেন দ্রুত নির্বাহ হয়? কারণ এটা কম্পিউটারের সরাসরি ভাষা, এজন্য এটা দ্রুত নির্বাহ হয়। এবং 2 নম্বরে রয়েছে মেমোরি কম থাকলেও প্রোগ্রাম রান করা সহজ হয়, মানে কম মেমোরি লাগে, ঠিক আছে। যেহেতু এটা কম্পিউটারের নিজস্ব ভাষা এজন্য মেমোরি এত বেশি লাগে না, ঠিক আছে। 3 নম্বর সুবিধা, কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে মেশিন ভাষা জানা একান্ত প্রয়োজন। বিষয়টা একটু বুঝিয়ে বলি। দেখো, যেহেতু কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বুঝে, সেজন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে যদি কেউ ধারণা লাভ করতে চায় তাহলে অবশ্যই কম্পিউটারের নিজস্ব ভাষা মেশিন ভাষা তাকে জানতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। দেখো, তুমি যদি কোনো জাতি কিংবা মানুষ কিংবা দেশ সম্পর্কে গবেষণা করতে চাও, তাদের জীবনযাত্রার মান, দুঃখ, কষ্ট, এক কথায় তাদের জীবন নিয়ে সব কিছু জানতে চাও, তাহলে অবশ্যই ওই জাতি কিংবা দেশের মানুষের ভাষাটাকে আগে তোমাকে জানতে হবে। তারপরে তুমি বুঝতে পারবে তাদের জীবনটা আসলে কেমন কাটে, তাদের দুঃখ কি, কষ্ট কি, সেগুলো তুমি বুঝতে পারবে। ঠিক তেমনি কেউ যদি কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে চায় তাহলে কম্পিউটারের যে ভাষা রয়েছে সেটা তার জানা একান্ত প্রয়োজন। ওকে, এবার আসো অসুবিধাগুলো। 1 নাম্বার, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল, এটা আমরা জানি, এবং সময় সাপেক্ষ ব্যাপার। 2, ভুল শনাক্ত করা খুব কষ্টকর। দেখো, আমরা যখন এই ভাষায় অর্থাৎ মেশিন ভাষায় প্রোগ্রাম লিখি তখন আমরা কিভাবে লিখি? ধরো 0110010 এরকম আমরা লিখি। এবার এইরকম একটা প্রোগ্রাম লেখার পরে ধরো আমরা বড় একটা প্রোগ্রাম লিখলাম। এবার আমরা যখন ট্রাই করব এখানে কোনো ভুল রয়েছে কিনা, তখন কিন্তু ভুলটা আমরা সহজে ধরতে পারবো না, কারণ এই যে 110 সবগুলো দেখতে একরকম লাগে, ঠিক আছে। এখানে ভুল ধরাটা কিন্তু খুব কষ্টকর। আবার পক্ষান্তরে যদি আমরা ইংরেজিতে লিখতাম বা বাংলায় লিখতাম তখন কিন্তু আমরা খুব সহজে ভুল ধরতে পারতাম যে বানান ভুল হয়েছে কিনা বা কোনো তথ্য মিসিং হয়েছে কিনা। বাট এইরকম যখন আমরা একটা প্রোগ্রাম লিখবো অর্থাৎ মেশিন ভাষায় লিখবো তখন ভুল ধরাটা কিন্তু খুবই কষ্টকর। এখানে কি ভুল হয়েছে আর কি ভুল হয় নাই, কি লিখেছি কি বাদ দিয়েছি সেগুলো কিন্তু বোঝাটা খুব কষ্টকর। এজন্য এটা হচ্ছে এই ভাষার অসুবিধা। 3 নাম্বার দেখো, এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা অসম্ভব। এই বিষয়টা হচ্ছে মেশিন ভাষায় যখন তুমি প্রোগ্রাম লিখবা, তুমি যে ধরনের মেশিনের জন্য লিখবা শুধুমাত্র ওই প্রোগ্রামটা ওই ধরনের মেশিনেই ব্যবহার করা যাবে, অন্য কোনো মেশিনে ব্যবহার করা যাবে না। কিন্তু অন্যান্য যে উচ্চস্তরের ভাষা রয়েছে যেগুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে সেগুলো এক ধরনের মেশিনের জন্য লিখলেও অন্যান্য মেশিনে ব্যবহার করা সম্ভব। এটা হচ্ছে মেশিন ভাষার অসুবিধা। এবার চলো দেখি এই মেশিন ভাষা থেকে বিগত বছরের পরীক্ষায় কী ধরনের এমসিকিউ এসেছে বা সামনে আসতে পারে। অনেক এমসিকিউ এসেছে, বাট আমি তোমাকে উদাহরণস্বরূপ 2-3টা দেখাবো যাতে তুমি বুঝতে পারো যে এই টপিকটা সম্পর্কে জানাটা গুরুত্ব। 1 নম্বর দেখো, এটা রাজশাহী বোর্ডের 19 সালের একটা এমসিকিউ। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? আমরা সবাই জানি যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা করে অনুবাদকের প্রয়োজন হয় না। তার মানে আনসার হচ্ছে মেশিন ভাষা। ওকে, এবং 2 নাম্বার দেখো, মেশিন ভাষা হলো 3টা অপশন দেওয়া। মেশিন ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখি। 1 নম্বরে রয়েছে অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়। এটা সত্য, কারণ মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে একটু তাড়াতাড়ি নির্বাহ হয়। এবং 2 নাম্বার, যন্ত্রের উপর নির্ভরশীল ভাষা। এটাও সত্য, কারণ মেশিন ভাষা কিন্তু যান্ত্রিক ভাষা, এটা যন্ত্রের উপর নির্ভরশীল। এবং 3 নাম্বার দেখো, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় না, এটা মিথ্যা কথা,
কারণ এই ভাষায় প্রোগ্রাম লেখা কিন্তু কষ্ট। তাড়াতাড়ি প্রোগ্রাম কিভাবে লেখা যাবে এটা তো মানুষ বুঝতেই পারে না সহজে। তার মানে আমার আনসার হচ্ছে কি খ নং, অর্থাৎ 1 এবং 2 এই দুটো হচ্ছে আমার আনসার। ওকে, এবার চলো আমরা 3 নম্বর এমসিকিউটা দেখি। এখানে দেখো 3 নম্বর এমসিকিউতে বলতেছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? আমরা জানি প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা, কারণ এটা সবচেয়ে প্রথমে তৈরি করা হয়েছিল এবং সবচেয়ে লো লেভেল ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। ওকে, এবার 4 নং প্রশ্ন দেখো, সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষায়? মানে কোন ভাষাটা সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে? আমরা জানি কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে মেশিন ভাষা, ঠিক আছে, কারণ এটা কম্পিউটারের নিজস্ব ভাষা, ঠিক আছে। এবং তোমাদেরকে বলছিলাম যে এই ভাষায় যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো নিয়ে তোমাদেরকে ধারণা দিব। তবে একটা কথা বলি, এই ভাষায় যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, এতক্ষণ তোমাকে আমি যেসব তথ্য দিলাম মেশিন ভাষা সম্পর্কে সেগুলো যদি একটু সাজিয়ে লিখে দাও, তাহলে ধরো সৃজনশীল প্রশ্নের ধরো খ নং প্রশ্নে মেশিন ভাষা সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলেও তুমি যদি এই তথ্যগুলো সাজিয়ে লিখে দাও তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।